আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ক্লাস করতে করতে 4 নম্বর ক্লাসে এসে পড়লাম। আশা করি আপনাদের ক্লাসগুলো ভালো লাগছে। আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং সেই সাথে আপনারা অন্যদেরকে জানার ব্যবস্থাও করে দিবেন। এই চ্যানেলের লিংকটা ফেসবুকে শেয়ার করে দিবেন যারা স্কুল কলেজে পড়াশোনা করে অথবা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য অনেক উপকারী একটা লেসন হবে আশা করি। আহ আসলে যাদের স্বপ্ন যে ইংলিশে বেসিক ভালো করতে চান বা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, তো আসলে তাদের এই লেসন গুলি অবশ্যই শিখতে হবে। তা আমি আশা করি যে আপনারা এই লেসন গুলি ভালোমতো শিখতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা শিখতে পারছেন। আর যদি কেউ না শিখে থাকেন এই গ্রামার গুলো, তো আমি তো শেখাচ্ছি এখন। তো আপনারা এখন শিখেন এবং আপনাদের বেসিক ভালো করেন এবং আপনারা ভালো কোথাও চান্স পান। তো ইনশাল্লাহ আমরা পারবো। তো চলুন কথা না বলে আমরা মূল আলোচনায় ফিরে আসি। লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম টু বাবুল মিয়া ব্লগস ইউটিউব চ্যানেল। আফটার ওয়াচিং দিস ভিডিও ইউ উইল বি এবল টু লার্ন, অর্থাৎ এই ভিডিওটি দেখার পর আপনারা কি কি শিখতে পারবেন সেটা হচ্ছে আহ, এক নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে একটা ধারণা পাবো। দেন তারপর হচ্ছে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা আজকে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ শিখতে পারবো। তো ফার্স্টে আমাদের আসছে যে অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা জানি ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে 3 প্রকার। তার মধ্যে প্রথমে হচ্ছে নাউন ক্লজ, দেন অ্যাডজেক্টিভ ক্লজ এবং সর্বশেষ হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা 2 নম্বর ক্লজে এসে পড়লাম, ডিপেন্ডেন্ট ক্লজের। তো প্রথম যে নাউন ক্লজ সেটা আমরা অলরেডি করে ফেলেছি। দেন আজকে আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লজ। তো মূলত আমরা জানি যে অ্যাডজেক্টিভ কি। তো আমরা জানি যে আসলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ কে? যখন একটা ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করা বা বিশেষিত করা। অর্থাৎ যে ক্লজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে দেন তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তো চলুন আমরা এখন সংজ্ঞায় ফিরে আসি। তো সংজ্ঞাটা দেখে নিই। অ্যাডজেক্টিভ ক্লজ ইজ আ ডিপেন্ডেন্ট ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট মডিফাইস, যা বিশেষিত করে আ নাউন অর প্রোনাউন, একটা নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। Adjective clauses almost always come right after the nouns they modify, অর্থাৎ এখানে বলা হয়েছে যে অ্যাডজেক্টিভ ক্লজ একটা নাউনের পরে বসে সেই নাউনকে মডিফাই করে। তো আপনারা মনে রাখবেন যে অ্যাডজেক্টিভ ক্লজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। দেন আমরা একটা এক্সাম্পল দেখব। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এখানে একটা সেন্টেন্স রয়েছে, সেটা আমরা পড়ে দেখি। The boy who reads in class 4 is my younger brother. তো দেখেন the boy হচ্ছে নাউন আর who reads in class 4, তো who হচ্ছে ক্লজ মার্কার, দেন reads হচ্ছে ফাইনাইট ভার্ব। তো who হচ্ছে ক্লজ মার্কার, এমন একটি ক্লজ মার্কার যে নিজেই সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। দেন তারপর আমাদের আর অ্যাডিশনাল বা অতিরিক্ত সাবজেক্টের প্রয়োজন নেই। তো who এর পর সবসময় আপনারা ফাইনাইট ভার্ব ব্যবহার করবেন। তো ক্লোজ মার্কার প্লাস ফাইনাইট ভার্ব, তো এটা হচ্ছে একটা ক্লজ মার্ক, সরি, এটা হচ্ছে একটা
ক্লজ। তো কি ধরনের ক্লজ? ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ। দেখেন, হু রিডস ইন ক্লাস 4, তো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর দেখেন, দা বয় হচ্ছে নাউন। তো নাউন বয়, এই বয় সম্পর্কে তথ্য দিচ্ছে। তো আমরা জানি নাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে। তো এই ক্লজটা এখন হু রিডস ইন ক্লাস 4, যে বালক সে কিন্তু ক্লাস 4-এ পড়ে, তার সম্পর্কে তথ্য দিচ্ছে। এই ডিপেন্ডেন্ট ক্লজটা এখন বয় সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে, সেজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ নাউন সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে। তো দেখি, তারপর ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার, মানে আমার ছোট ভাই। তো আমরা যদি এটা বলতাম দা বয় ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেন্টেন্সটা হতো, কারণ দা বয় হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ সাবজেক্ট এবং প্লাস ফাইনাইট ভার্ব, সুতরাং সেন্টেন্স সঠিক। কিন্তু হু রিডস ইন ক্লাস 4, এটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তো নাউন সম্পর্কে যেটা বলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যেহেতু এটা একটা ক্লজ, সুতরাং এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লজ ইজ টু কাইন্ডস such as। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে দুই প্রকার, যেমন ফার্স্ট অফ অল হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। তো আপনারা মনে রাখবেন, আবার অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে দুই প্রকার। প্রথম হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। তো সেটা কি? ক্লিয়ারিং দ্য মিনিং অ্যাবাউট ইনডিফিনাইট নাউন, অর্থাৎ ইনডিফিনাইট বলতে এখানে বোঝাচ্ছে যে অনির্দিষ্ট, কোনো অনির্দিষ্ট নাউন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেবে বা পরিপূর্ণ বা পরিষ্কার অর্থ প্রদান করবে, সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। যে ক্লজ কোনো অনির্দিষ্ট নাউন সম্পর্কে পরিষ্কারভাবে অর্থ প্রদান করে, সেটা হবে রেস্ট্রিকটিভ ক্লজ। দেন নন রেস্ট্রিকটিভ ক্লজ, সেটা আবার কি? gives additional information about definite noun, অর্থাৎ নির্দিষ্ট নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তো নন রেস্ট্রিকটিভ ক্লজ কি করে? একটা নির্দিষ্ট নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আর অতিরিক্ত তথ্য প্রদান, মানে অতিরিক্ত তথ্য এই প্রদানকে আমরা সংক্ষেপে বলি এক কথায় অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ কি? তো কোনো নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য প্রকাশ বা অতিরিক্ত তথ্য দেওয়া, সেটাকে আমরা বলি অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ এই শব্দটি আপনারা মনে রাখবেন যে gives additional information, যখন একটা নির্দিষ্ট নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, তাকে আমরা অ্যাপোজিটিভ বলি। নেক্সট, ফর এক্সাম্পল, তো আমরা রেস্ট্রিকটিভ ক্লজ এবং নন রেস্ট্রিকটিভ ক্লজ দেখলাম। এখন আমরা উদাহরণ দেখব কিছু। তো ফার্স্টে আমরা দেখব রেস্ট্রিকটিভ ক্লজ। তো 1 নম্বর সেন্টেন্সটা রয়েছে, দেখেন, দ্য ম্যান হু ওয়ার্কস ইন দিস অফিস ইজ মাই ফ্রেন্ড। তো দেখেন, দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট আর দ্য ম্যান কি? নাউন। তো হু হচ্ছে ক্লজ মার্কার আর ওয়ার্কস হচ্ছে ফাইনাইট ভার্ব। তো দেখেন, ক্লজ মার্কার প্লাস ফাইনাইট ভার্ব দেন এক্সটেনশন, এটা আসলে ইন দিস অফিস। তো দেখেন, যেখানে ক্লজ মার্কার প্লাস ফাইনাইট ভার্ব রয়েছে, সেটাকে আমরা কিন্তু কি বলি? আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি। আর ডিপেন্ডেন্ট ক্লজ দেখেন কি সম্পর্কে এখন তথ্য দিচ্ছে? দ্য ম্যান হু ওয়ার্কস ইন দিস অফিস, এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। আমরা জানি যে যে ক্লজ নাউন সম্পর্কে তথ্য দেয় তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি। তো হু ওয়ার্কস ইন দিস অফিস ইজ মাই ফ্রেন্ড। তো দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, সুতরাং দ্য ম্যান ইজ মাই ফ্রেন্ড, সুতরাং এটা হচ্ছে মূল সেন্টেন্স। ওই লোকটি হয় আমার বন্ধু। কিন্তু দেখেন, কোন লোকটি? তো সেটা কিন্তু নির্দিষ্ট না, অনির্দিষ্ট নাউন এটা, দ্য ম্যান। তো
তো দেখেন হু ওয়ার্কস ইন দিস অফিস, এখন এই লোকটিকে এই লোকটি সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে। হু ওয়ার্কস ইন দিস অফিস মানে নির্দিষ্ট বা পরিষ্কার অর্থ দিচ্ছে। আর সেজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো হু হচ্ছে ক্লজ মার্কার, আর ওয়ার্কস হচ্ছে ফাইনাইট ভার্ব, সুতরাং এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু এটা দেখেন নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সেজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যান্টিসিডেন্ট এটা আবার কি? তো দেখেন রিলেটিভ প্রোনাউন আছে হু, তো রিলেটিভ প্রোনাউনের আগে যে শব্দটা থাকবে সেটা হবে অ্যান্টিসিডেন্ট। এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে ম্যান, দা ম্যান। তো হু হচ্ছে ক্লজ মার্কার, তো ক্লজ মার্কারের আগে যে শব্দটা থাকবে সেটা হবে অ্যান্টিসিডেন্ট। তো এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে দা ম্যান। ওকে, তো আশা করি অ্যান্টিসিডেন্ট এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, কারণ রিলেটিভ প্রোনাউনের আগে যে শব্দটি থাকবে তাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। আর দেখেন রেস্ট্রিকটিভ ক্লজ বললাম কেন, কারণ দা ম্যান হচ্ছে অনির্দিষ্ট নাউন। এই অনির্দিষ্ট নাউন সম্পর্কে একটা ক্লিয়ার অর্থ প্রদান করছে হু ওয়ার্কস ইন দিস অফিস। তো সেজন্য আমরা এটাকে রেস্ট্রিকটিভ ক্লজ বললাম। তো দেখেন এই সেন্টেন্সটাকে আবার অন্যভাবে লেখা যেত, দা ম্যান ইজ মাই ফ্রেন্ড, কারণ দা ম্যান হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, সুতরাং এটা কি প্রিন্সিপাল ক্লজ। কিন্তু দেখেন হু ওয়ার্কস ইন দিস অফিস, এটা কিন্তু এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। একটা সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে বা নাও পারে। তো সেক্ষেত্রে দেখেন, তো যখন আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে তো আপনাদেরকে এই স্ট্রাকচারে দিবে না, তো আপনাদেরকে দিবে দা ম্যান, আগে সাবজেক্ট, তারপর ডিপেন্ডেন্ট ক্লজ দিবে, তারপর ফাইনাইট ভার্ব দিবে সাবজেক্ট অনুযায়ী। তো আপনাদেরকে এই স্ট্রাকচার দেওয়া হবে। তো এটা হচ্ছে ক্রিটিক্যাল একটু। আর দা ম্যান ইজ মাই ফ্রেন্ড হু ওয়ার্কস ইন দিস অফিস, এটা হচ্ছে সহজ, তো সুতরাং এটা আপনাদেরকে দিবে না। দা ম্যান, সরি, দা ওম্যান দ্যাট শি পুট অন দ্য টেবল ইজ ফিলিং দ্য গ্লাস। তো দা ওম্যান হচ্ছে সাবজেক্ট, আর ইজ ফিলিং দ্য গ্লাস, তো ইজ ফিলিং হচ্ছে ফাইনাইট ভার্ব, সুতরাং দা ম্যান হচ্ছে সাবজেক্ট এবং ইজ ফিলিং ফাইনাইট ভার্ব, সুতরাং এই সেন্টেন্সটা সঠিক। কিন্তু দেখেন দ্যাট শি পুট অন দ্য টেবিল, এটা কি? দ্যাট হচ্ছে ক্লোজ মার্কার, শি হচ্ছে সাবজেক্ট, আর পুট হচ্ছে ফাইনাইট ভার্ব, সুতরাং এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দেখেন ওই ওম্যান সম্পর্কে তথ্য দিচ্ছে, দ্যাট শি পুট অন দ্য টেবিল, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দেন দ্য গ্লাস, the glass that is on the chair contains water. এখন the glass that is on the chair, তো that হচ্ছে ক্লজ মার্কার, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, সুতরাং এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেহেতু গ্লাস হচ্ছে নাউন, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং এটাও কি অ্যাডজেক্টিভ ক্লজ। কন্টেন্স ওয়াটার, কন্টেন্স হচ্ছে ফাইনাইট ভার্ব আর ওয়াটার হচ্ছে এক্সটেনশন অবজেক্ট। তো আশা করি আপনারা নন রেস্ট্রিকটিভ রেস্ট্রিকটিভ ক্লজ বুঝতে পারছেন। এখন আমরা দেখব নন রেস্ট্রিকটিভ ক্লজ। তো 1 নম্বর সেন্টেন্সে রয়েছে মিরাজ। মিরাজ হচ্ছে সাবজেক্ট, আর হু হচ্ছে ক্লজ মার্কার, আর ইজ রিগার্ডেড হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এখানে সেন্টেন্স হচ্ছে মিরাজ হু ইজ রিগার্ডেড অ্যাজ আ গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ গট লোয়েস্ট মার্ক ইন এক্সাম। তো দেখেন মিরাজ হচ্ছে সাবজেক্ট, আর হু ইজ রিগার্ডেড অ্যাজ আ গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তো হু হচ্ছে ক্লজ মার্কার, ইজ রিগার্ডেড হচ্ছে ফাইনাইট ভার্ব, সুতরাং এটা কি একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো দেখেন এই মিরাজ সম্পর্কে তথ্য দিচ্ছে কে? এই ডিপেন্ডেন্ট ক্লজ। তো হু ইজ রিগার্ডেড অ্যাজ আ গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস, যাকে ক্লাসে একজন ভালো ছাত্র হিসেবে মনে করা হয় বা বিবেচনা করা হয়।
তো মিরাজ হচ্ছে একটা নির্দিষ্ট নাউন এখানে, কারণ স্পেসিফিক নাউন এটা। তো দেখেন এই মিরাজ সম্পর্কে তথ্য দিচ্ছে এই ডিপেন্ডেন্ট ক্লজ। যেহেতু নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং এটা কি একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর দেখেন মিরাজ হচ্ছে সাবজেক্ট আর হ্যাজ গট হচ্ছে ফাইনাইট ভার্ব। তো মিরাজ হ্যাজ গট লোয়েস্ট মার্ক ইন এক্সাম, যে পরীক্ষার আগে সবচেয়ে কম নাম্বার পেয়েছে। তো মিরাজ হ্যাজ গট লোয়েস্ট মার্ক ইন এক্সাম, তো এটা যদি দেন সেন্টেন্স কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু হু ইজ রিগার্ডেড অ্যাজ আ গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন মিরাজ সম্পর্কে। তো সেজন্য এটাকে আমরা বলবো অ্যাপোজিটিভ। তো হু ইজ রিগার্ডেড অ্যাজ আ গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তো নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। আর যেহেতু এটা একটা ক্লজ, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো দেখেন এখানে দুইটা কমা রয়েছে, প্রথমে একটা কমা এবং এখানে দেখেন ফাইনাইট ভার্বের আগে একটা কমা। তো নন রেস্ট্রিকটিভ ক্লজে আপনারা মনে রাখবেন যে দুইটা কমা থাকবে। প্রথম কমার আগে একটা সাবজেক্ট বসবে এবং দ্বিতীয় কমার পরে এই সাবজেক্ট অনুযায়ী ফাইনাইট ভার্ব বসবে। তো মিরাজ হচ্ছে সাবজেক্ট আর মিরাজ অনুযায়ী এখানে ফাইনাইট ভার্ব বসবে হ্যাজ গট। ওকে। আর দুই কমার মাঝখানে দেখেন রয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো দুই কমার মাঝখানে থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেহেতু এটা নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং এটা কি একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে আমরা রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ ক্লজ দেখলাম। আর নন রেস্ট্রিকটিভ ক্লজে দুইটা কমা থাকবে। তো রেস্ট্রিকটিভ ক্লজ আপনারা কিভাবে চিনবেন? এক কথায় যে এখানে কমা নেই, কিন্তু নন রেস্ট্রিকটিভ ক্লজে কমা থাকবে। এটা হচ্ছে চেনার একটা বড় উপায়। তো নন রেস্ট্রিকটিভ ক্লজে আপনারা কমা দেখতে পাবেন, কিন্তু রেস্ট্রিকটিভ ক্লজে আপনারা কমা দেখতে পাবেন না। এটা আপনারা মনে রাখবেন। দেন দেখেন তারপর the University of Dhaka, which is an extremely competitive place, is the prime university of the country. তো the University of Dhaka, এটা হচ্ছে সাবজেক্ট আর is হচ্ছে ফাইনাইট ভার্ব। তো which is an extremely competitive place, যা কি একটা অনেক প্রতিযোগিতামূলক আর কি একটা স্থান বা প্লেস। তো হুইচ হচ্ছে ক্লজ মার্ক আর ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, সুতরাং এটা কি একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর যেহেতু দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা হচ্ছে নাউন, তো নাউন সম্পর্কে তথ্য তথ্য প্রদান করছে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ। যেহেতু এখানে দুইটা কমা রয়েছে, সুতরাং এটা নন রেস্ট্রিকটিভ ক্লজ। আর আমরা প্রথমে বললাম যে প্রথম কমার আগে আমাদের সাবজেক্ট হবে এবং দ্বিতীয় কমার পরে সাবজেক্ট অনুযায়ী ফাইনাইট ভার্ব হবে। দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা হচ্ছে সিঙ্গুলার, সুতরাং আমাদের ফাইনাইট ভার্ব হচ্ছে সিঙ্গুলার ইজ। আর দুই কমার মাঝখানে বসবে ডিপেন্ডেন্ট ক্লজ। তো দেখেন হুইচ ইজ অ্যান এক্সট্রিমলি কম্পিটিটিভ প্লেস, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুই কমার মাঝখানে বসেছে, যেহেতু নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আশা করি আপনাদেরকে নন রেস্ট্রিকটিভ ক্লজ বোঝাতে পারলাম। তো আবারও আমি বলছি আপনাদেরকে সংক্ষেপে যে আপনারা রেস্ট্রিকটিভ ক্লজ এন্ড নন রেস্ট্রিকটিভ ক্লজ এই দুইটা কিভাবে চিনবেন। আসলে নন রেস্ট্রিকটিভ ক্লজে থাকবে নাউনটা অনির্দিষ্ট, ঠিক আছে। আর দেখবেন রেস্ট্রিকটিভ ক্লজে থাকবে নাউনটা অনির্দিষ্ট, আর নন রেস্ট্রিকটিভ ক্লজে থাকবে নাউনটা নির্দিষ্ট। এটা একটা হচ্ছে একটা শর্ত। দেন রেস্ট্রিকটিভ ক্লজে আসলে কমা থাকে না, কিন্তু এখানে আহ, দেখতে পাচ্ছেন যে নন রেস্ট্রিকটিভ ক্লজে কমা থাকে। এটা একটা বড়
উপায় যে নন রেস্ট্রিকটিভ ক্লজে কমা থাকবে কিন্তু রেস্ট্রিকটিভ ক্লজে কমা নেই। আর আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে নন রেস্ট্রিকটিভ ক্লজে যেহেতু কমা বসে সেক্ষেত্রে দ্যাট ক্লজ মার্কারটি কখনোই বসবে না। নন রেস্ট্রিকটিভ ক্লজে কখনোই দ্যাট ক্লজ মার্কারটি আপনারা ব্যবহার করতে পারবেন না। ওকে, সো এটা হচ্ছে বড় কারণ। এখন একটা নোট আছে এখানে যে ইন নন রেস্ট্রিকটিভ ক্লজ, তো নন রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে মাস্ট হ্যাভ অবশ্যই থাকবে টু কমাস, মানে টু কমা মানে দুইটা কমা থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে নন রেস্ট্রিকটিভ ক্লজে দুইটা কমা রয়েছে। এটা হচ্ছে নোট বিফোর দ্য ফার্স্ট কমা, অর্থাৎ প্রথম কমার পূর্বে। দেখেন প্রথম কমার পূর্বে রয়েছে মিরাজ সাবজেক্ট মানে নাউন। বিফোর দ্য ফার্স্ট কমা টেক্স প্লেস সাবজেক্ট, অর্থাৎ প্রথম কমার পূর্বে কি হবে? সাবজেক্ট হবে। আফটার দ্য সেকেন্ড কমা টেক্স প্লেস ফাইনাইট ভার্ব, তো দ্বিতীয় কমার পরে দেখেন এই যে দ্বিতীয় কমার পরে কি রয়েছে? হ্যাজ গট ফাইনাইট ভার্ব। আফটার দ্য সেকেন্ড কমা টেক্স প্লেস ফাইনাইট ভার্ব অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অর্থাৎ দ্বিতীয় কমার পর আপনাদের কি হবে, মানে কি বসবে? ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বটা এই সাবজেক্ট অনুযায়ী হবে, এই মিরাজ সাবজেক্ট অনুযায়ী বসেছে হ্যাজ গট। তো সেকেন্ড কমার পরে ফাইনাইট ভার্ব হবে আর এই ফাইনাইট ভার্বটা এই সাবজেক্ট অনুযায়ী বসবে। তো সাবজেক্ট এন্ড দ্য মিডল অফ টু কমাস, and the middle of two comma, তো middle of two commas, তো দুই কমার মাঝখানে, দুই কমার ভেতরে দেখেন দুই কমার ভেতরে কি রয়েছে? এটা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তো টেক্স প্লেস ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ দুই কমার ভেতরে কি বসবে? যে ডিপেন্ডেন্ট ক্লজ হবে। তো নন রেস্ট্রিকটিভ ক্লজে দুই কমার মাঝে কি বসবে? ডিপেন্ডেন্ট ক্লজ। আর দেখেন যে ইন non-restrictive clause does not take place that clause marker, অর্থাৎ নন রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে that clause marker আসলে ব্যবহার হয় না। ওকে, তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। দেন সংক্ষেপে আবারও বলছি যে নন রেস্ট্রিকটিভ ক্লজে দুইটা কমা থাকবে। প্রথম কমার পূর্বে সাবজেক্ট হবে, দেন দ্বিতীয় কমার পরে ফাইনাইট ভার্ব বসবে। এই ফাইনাইট ভার্বটা হবে সাবজেক্ট অনুযায়ী এবং দুই কমার মাঝখানে কি হবে? ডিপেন্ডেন্ট ক্লজ হবে। আর নন রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে কখনো দ্যাট ক্লজ মার্কার ব্যবহার করতে পারবেন না। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। দেন আমরা এখন দেখব রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ দেখব। তো প্রথমে আমরা একটা উদাহরণ দেখে নিই। তো এক্সাম্পল, উদাহরণ। তো এক নম্বর উদাহরণে রয়েছে যে দ্য ওম্যান হু ইজ ওভিং টু আস ইজ দ্য ট্যুর গাইড। এখানে দেখেন ডিপেন্ডেন্ট ক্লজ কি রয়েছে? হু হচ্ছে ক্লজ মার্কার আর ইজ ওয়েভিং হচ্ছে ফাইনাল ভার্ব, সুতরাং এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে দেখেন যে দা ওম্যান ঠিক থাকবে, সাবজেক্ট ঠিক থাকবে। এখন যে ক্লজ মার্কারটা রয়েছে সেটা উঠে যাবে, ক্লজ মার্কার বাদ। আর দেখেন ক্লজ মার্কারের পর যে অক্সিলারি ভার্ব থাকবে, টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, সেটা উঠে যাবে। তো হু উঠে গেল এবং অক্সিলারি ভার্ব উঠে গেল। এখন রইল ওয়েভিং টু আস, শুধু এটুক রইল। তো ওয়েভিং টু আস বসিয়ে দেন আর বাদ বাকি সব বসিয়ে দেন ইজ দ্য ট্যুর গাইড। তো আমাদের রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। তো যদি অ্যাডজেক্টিভ ক্লজকে আমাদের বলে যে রিডিউসড করো, দেন সেক্ষেত্রে আমরা কি করব? যে প্রথমে ক্লোজ মার্কারটি বাদ দিব, তারপর যদি অক্সিলারি ভার্ব থাকবে সেটাও বাদ যাবে, তো বাকি যা থাকবে সেটা বসে যাবে। দেখেন এখানে রয়ে গেল ওয়েভিং টু আস। এখন হু ক্লজ মার্কার এবং ইজ ফাইনাইট ভার্ব এটা বাদ দিয়ে আমাদের রয়ে গেল ওয়েভিং টু আস। তো সেন্টেন্সটা কি হলো? এখন আনসার কি হবে? দ্য ওম্যান
ওয়েভিং টু আস ইজ দ্য ট্যুর গাইড। তো এটা হয়ে গেল আমাদের রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু এখন রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজকে আবার যদি আমরা অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর করি সেক্ষেত্রে কি হবে? তো ওমেন অনুযায়ী আমরা একটা ক্লজ মার্কার হু, এবং যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্স সুতরাং একটা কি আনবো? ফাইনাইট ভার্ব ইজ ওয়েভিং টু আস। তো এটা হয়ে গেল। আপনারা মনে রাখবেন যে অ্যাডজেক্টিভ ক্লজকে যদি আমরা রিডিউস করি সেক্ষেত্রে কি হবে? প্রথমে ক্লজ মার্কার বাদ যাবে, আর যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা বাদ, তারপর বাকি যা থাকবে সেটা বসে যাবে, দেন হয়ে গেল। তো এখন আমরা রুলসে আসি। তো ডিডাক্ট ক্লজ মার্কার। তো আমরা প্রথমে ক্লজ মার্কার বাদ দিছি। তো ডিডাক্ট শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া। তো ডিডাক্ট ক্লজ মার্কার বাদ দিতে হবে। প্রথমে হচ্ছে ক্লজ মার্কার বাদ দিবেন, দেন ডিডাক্ট বি ভার্ব অর অক্সিলারি ভার্ব। আপনাদেরকে বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব বাদ দিতে হবে। দেন 3 নম্বরে বলা হয়েছে যে there is no be verb, যদি be verb না থাকে then main verb plus ing, অর্থাৎ মেইন ভার্বের সাথে আইএনজি করে দিবেন। তো ফার্স্ট এর এক্সাম্পলটা আমরা দেখেছি, যেখানে ক্লজ মার্কার রয়েছে প্লাস অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে এই দুইটা বাদ দিলে আমাদের রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাচ্ছে। তো the woman waving to us is the tour guide. Then second, I don't understand the articles which appear in today's newspaper. তো এখানে দেখেন, তো I don't understand the articles এটা বসে গেল। এখন অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা? তো ক্লজ মার্ক হচ্ছে হুইচ এবং এরপর হচ্ছে ফাইনাইট ভার্ব, সুতরাং এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখন দেখেন হুইচ হচ্ছে ক্লজ মার্কার, সুতরাং আমরা প্রথমেই কি বাদ দেব? ক্লজ মার্কার। যেহেতু এখানে বি ভার্ব নেই সুতরাং এটা তো বাদ দেওয়ার কোনো অপশনই নাই। তো অক্সিলারি ক্লজ মার্কার বাদ গেল। দেন অ্যাপিয়ার হচ্ছে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বের সাথে আমরা আইএনজি করে দেন বসাবো। তো অ্যাপিয়ারের সাথে আইএনজি করে কি হলো? অ্যাপিয়ারিং ইন টুডেস নিউজপেপার। তো আমাদের আনসার কি হচ্ছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দি আর্টিকেলস অ্যাপিয়ারিং ইন টুডেস নিউজপেপার। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। নেক্সট, Miraz, who is regarded as a good boy in the class, has got lowest mark in exam. এটাকে আমরা যদি রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ করি সেক্ষেত্রে কি হবে? দেন মিরাজ সাবজেক্ট বসে গেল, আর হু হচ্ছে ক্লজ মার্কার, সেটা বাদ দিতে হবে। দেন ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেটাও বাদ। তো ক্লজ মার্কার বাদ, আবার অক্সিলারি ভার্ব বাদ, আর রিগার্ডেড বসে গেল, কারণ ক্লজ মার্কার এবং অক্সিলারি ভার্ব বাদ দিয়ে কি থাকবে? বাকি যা আছে সব বসে যাবে। তো regarded as a good student in the class, has got lowest mark in exam. এটা হয়ে গেল। তো আমাদের আনসার হচ্ছে মিরাজ regarded as a good student in the class has got lowest mark in exam. এটা আমাদের হয়ে গেল reduced adjective clause। তো আমরা রুলসে পড়েছি যে ক্লজ মার্কার বাদ এবং তারপর যদি অক্সিলারি ভার্ব হয় সেটাও বাদ, আর বাকি রইল regarded as a good student in the class, এটা বসিয়ে দিলাম। তো আমাদের হয়ে গেল reduced adjective clause। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি, regarded as a good student in the class, comma, Miraz has got lowest mark in exams, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে। দেন এখন আমরা দেখব after reducing adjective clause we get। তো adjective clause কে রিডিউস করে আমরা কি পাই? তো প্রথমত আমরা পাই ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? যদি সেটা অ্যাক্টিভের মতো কাজ করবে, তো ভার্বের সাথে আইএনজি সেটা অ্যাক্টিভের মতো কাজ করবে, অথবা পাস্ট পার্টিসিপল পেতে পারি। পাস্ট পার্টিসিপল পেতে পারি মানে ভার্বের 3 নম্বর ফর্ম, সেটা সেটা হবে প্যাসিভ।
তো সরি, এটা হবে প্যাসিভ। তো সেটা হবে প্যাসিভ। এবং তারপর আমরা পেতে পারি নাউন অথবা নাউন ফ্রেজ। নাউনও পেতে পারি অথবা নাউন ফ্রেজ পেতে পারি। তো রিডিউসিং অ্যাডজেক্টিভ ক্লজ করার পর, আফটার রিডিউসিং অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করার পর আমরা কি কি পাই? ভার্বের সাথে আইএনজি পেতে পারি, অথবা ভার্বের 3 নাম্বার রূপ পেতে পারি, অথবা নাউন ফ্রেজ পেতে পারি। তো আশা করি আপনারা আজকে অ্যাডজেক্টিভ ক্লজ শিখতে পারলেন। দেন আমরা একটা ওভারঅল সংক্ষেপে কিছু অ্যাকনোলেজে এখন আমরা কিছু বলার চেষ্টা করব। তো অ্যাডজেক্টিভ ক্লজ কি? যে ক্লজ নাউন বা প্রোনাউনের পরে বসে সেই নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য বয় হু রিডস ইন ক্লাস 4 ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। দ্য বয় হচ্ছে নাউন, আর এটা হচ্ছে হু রিডস ইন ক্লাস 4, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। যেহেতু নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দেন রেস্ট্রিকটিভ ক্লজ দেখলাম যে অনির্দিষ্ট নাউন সম্পর্কে একটা পরিষ্কার অর্থ প্রদান করে। দেন নন রেস্ট্রিকটিভ ক্লজ সেটা কি? যে নির্দিষ্ট নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, আর অতিরিক্ত তথ্য প্রদান সেটাকে আমরা সংক্ষেপে বা এক কথায় অ্যাপোজিটিভ বলি। দেন রেস্ট্রিকটিভ ক্লজ হচ্ছে এটা দ্য ম্যান হু ওয়ার্কস ইন দিস অফিস ইজ মাই ফ্রেন্ড। ওকে, দ্য ম্যান হচ্ছে এখানে অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে হু ওয়ার্কস ইন দিস অফিস, সেজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর যেহেতু অনির্দিষ্ট নাউন সম্পর্কে পরিষ্কার অর্থ প্রদান করছে, সুতরাং এটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। আর নন রেস্ট্রিকটিভ ক্লজ সেটা কি? যে নাউন থাকবে নির্দিষ্ট, আর নন রেস্ট্রিকটিভ ক্লজ চেনার বড় অভ্যাস হচ্ছে কমা থাকবে। তো প্রথম কমার আগে সাবজেক্ট হবে এবং দ্বিতীয় কমার পরে সাবজেক্ট অনুযায়ী ফাইনাইট ভার্ব হবে, এবং 2 কমার মাঝখানে ডিপেন্ডেন্ট ক্লজ বসবে। দেন রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। তো রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ করতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে ক্লজ মার্কার বাদ দিতে হবে। দেন ক্লজ মার্কারের পর যদি অক্সিলারি ভার্ব থাকে অথবা বি ভার্ব থাকে সেটা বাদ দিতে হবে, তাহলে আমাদের হয়ে গেল। যদি ক্লজ মার্কারের পর ফাইনাইট ভার্ব থাকে, আহ, মূল ভার্ব থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করব? যে ক্লজ মার্কার বাদ দিয়ে, যেহেতু অনেক সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেক্ষেত্রে আমরা মূল ভার্বের সাথে আইএনজি করে দিব, তাহলে আমাদের রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে হু এর পর অক্সিলারি ভার্ব আছে, সুতরাং এটাও বাদ। হু ক্লজ মার্কার বাদ এবং ইজ অক্সিলারি ভার্ব বাদ। তো যা রইলো সেটাই কিন্তু বসে গেল। ওয়েভিং টু আস। দেন দেখেন হুইচ হচ্ছে ক্লজ মার্কার, আর যেহেতু অ্যাপেয়ার হচ্ছে ফাইনাইট ভার্ব, সুতরাং ক্লজ মার্কার বাদ দিয়ে, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নেই, সুতরাং মূল ভার্বের সাথে আইএনজি করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারলেন। আবার অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করার পর আমরা কি পাই? ভার্বের সাথে আইএনজি পেতে পারি, অথবা ভি3 পেতে পারি, অথবা নাউন ফ্রেজ পেতে পারি। আশা করি আপনাদের লেসনটি ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সাম আদার টাইম। খোদা হাফেজ।